হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের এক্সপ্লেন করতে যাচ্ছি আইএমডিবি রেটিং সর্বকালের সর্বপ্রাপ্ত সিনেমা দ্য শশাঙ্ক রিডেম্পশন। যখন একজন নিরপরাধ ভদ্রলোক পৃথিবীর সবচেয়ে ভয়ানক কারাগারে বন্দি করা হয়, তখন সে কি পারবে সে কারাগারে সার্ভাইভ করতে, নাকি ভয়ে আর অত্যাচারে বেছে নিবে আত্মহত্যার পথ? তবে আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি ঘটে তার সাথে। শুরুতেই আমরা সিনেমার প্রধান চরিত্র অ্যান্ডি ডুফ্রেন্সোকে দেখতে পাই, যার মুখে আমরা রাগ অভিমানের ছাপ দেখতে পারি। অ্যান্ডি তার গাড়ির ফ্রন্ট থেকে একটা 9mm গান বের করে সে তাতে লোড করে। এরপরের দৃশ্যে আমরা অ্যান্ডিকে আদালতে দেখতে পাই, যেখানে আদালতের বিচারক তাকে জিজ্ঞাসা করে, সেদিন রাতে আপনি আপনার স্ত্রী আর প্রেমিকাকে কেন খুন করেছেন? অ্যান্ডি তখন বলে তার সাথে তার ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না, প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর কারণ হলো তার ওয়াইফ অন্য একটি লোকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর সেদিন অ্যান্ডি মাতাল অবস্থায় গান নিয়ে তার স্ত্রী এবং সেই লোকটাকে মারতে গিয়েছিল, কিন্তু এক পর্যায়ে তার মনে হয় সে তার স্ত্রীকে এখনো অনেক বেশি ভালোবাসে, তাই সে এটা করতে পারে না। তখন সে তার গানটি পাশের একটি নদীতে ফেলে দেয়, যাতে করে সে চাইলেও তাদেরকে মারতে না পারে। কিন্তু দুঃখের বিষয়, সেই নদীতে খোঁজ করা হলে অ্যান্ডি গানটি পাওয়া যায় না। আর আদালতে অ্যান্ডির বিরোধী পক্ষের উকিল অ্যান্ডিকে দোষী সাব্যস্ত করে, যার ফলে বিচারক অ্যান্ডিকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। আর এখান থেকে সিন চলে আসে বিখ্যাত শশাঙ্ক কারাগারে। এই কারাগার বিখ্যাত কারণ এখানে বেঁচে থাকার যেমন কঠিন, ঠিক তেমনি এখান থেকে বের হওয়াটাও কঠিন। আর একবার এই কারাগারে যে আসে, হয় তাকে নরকের মতো জীবনযাপন করতে হয়, আর না হলে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। যাই হোক, এই জেলখানায় আমরা একজন কয়েদিকে দেখতে পাই, যার নাম হচ্ছে ইলিশ বয়াদ। জেলের সবাই তাকে রেড বলে ডাকে। তো এই রেডের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে বাহির থেকে কয়েদিদের জন্য যে কোনো জিনিস জেলের ভিতরে নিয়ে আসতে পারে, যেমন সিগারেট, গাঁজা, মদ, বিভিন্ন ধরনের খাবার বা যন্ত্রপাতি। তো রেড এখানে 20 বছর ধরে আছে, কিন্তু আজকে তার কাছে জেল থেকে বের হবার একটা সুযোগ এসেছে। সেজন্য তাকে একটা আলাদা রুমে ডাকা হয়, যেখানে তাকে কিছু প্রশ্ন করা হয়, কিন্তু সে প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে না পারার কারণে তার মুক্তি বাতিল করে আবারও তাকে 10 বছরের জন্য কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, এরপরই আমরা দেখতে পারি কারাগারে সাইলেন্ট বেজে ওঠে, কারণ এখানে অ্যান্ডি সহ আরও কিছু নতুন কয়েদিদের নিয়ে আসা হচ্ছে। নতুন কয়েদি আসাতে পুরান কয়েদিগুলো উল্লাস করতে শুরু করে। এরপর দেখা যায় রেডকে কিছু কয়েদিদের সাথে বেট ধরতে, তাও আবার 10টা সিগারেটের বিনিময়। তারা এই বিষয়ে বেট লাগায় যে নতুন কয়েদিদের মধ্যে কে আগে কেড়ে দিবে, এবং রেড বেট লাগায় অ্যান্ডির উপরে। একটু পরেই আমরা দেখতে পাই জেলের জেলার মিস্টার নর্থার্নকে, যে নতুন কয়েদিদের শশাঙ্ক জেলের নিয়মকানুনগুলো বুঝিয়ে দিচ্ছে। আর এর মধ্যে অন্যতম নিয়মটি হলো ঈশ্বরের অসম্মান না করা। মিস্টার নর্থার্ন ছিলেন যীশু খ্রিস্টের ভক্ত। বাইবেলকে তিনি কঠোরভাবে অনুসরণ করেন, এবং শশাঙ্ক কারাগারের সকল আসামিদেরকেও তিনি বাইবেলের অনুসরণ করতে বলেন। শশাঙ্ক জেলে পরের দৃশ্যে দেখা যায় নতুন কয়েদিদের প্রথমে জল, তারপর পাউডার দিয়ে স্নান করিয়ে উলঙ্গ অবস্থায় পিজান সেলে অর্থাৎ নিচের কক্ষে নিয়ে যাওয়া হয়। প্রথম কয়েকদিন কয়েদিগুলো জেলের ভিতরে ভয়ে ভয়ে থাকে, কারণ তারা সেখানে মানিয়ে নিতে পারছিল না। একদিন তো রাতের বেলা নতুন কয়েদিদের ভিতর থেকে মোটা একটা কয়েদি চিৎকার করে কান্না করতে শুরু করে, আর এটা দেখে পুরনো কয়েদিগুলো তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আর তখনই সেখানে কান্নার আওয়াজ শুনে জেলের প্রধান গার্ড হ্যাডলি চলে আসে। আর এই হ্যাডলি ছিল খুবই হিংস্র প্রকৃতির লোক। সে সামান্য সামান্য বিষয় নিয়েও কয়েদিদের নির্মমভাবে মেরে ফেলতো। তো হ্যাডলিকে দেখে সেই কয়েদিটা আরো বেশি ভয় পেয়ে যায় এবং আরো জোরে জোরে কান্না করতে শুরু করে। এটা দেখে হ্যাডলির মাথা গরম হয়ে যায়, আর রাগে সেই কয়েদিটাকে জেল থেকে বের করে নির্মমভাবে মারতে থাকে। রেড তখন বলছিল সে অ্যান্ডির কারণে বেটটা হেরে গেল, কারণ অ্যান্ডি কান্না তো দূরের কথা, তার মুখ থেকে একটা আওয়াজও বের হয়নি। যাই হোক, পরের দিন নাস্তা করার টেবিলে সবাই জানতে পারে গতকাল যে কয়েদিটা কান্না করছিল সে হ্যাডলির মারের ফলে মারা গিয়েছে। এর পরের দৃশ্যে আমরা অ্যান্ডিকে রেডের সাথে কথা বলতে দেখি।
এর পিছনে অবশ্য কারণও ছিল। অ্যান্ডি রেডকে একটা হাতুড়ি আর কিছু ছোট পাথর এনে দিতে বলল। এটা শুনে রেড বলে, হাতুড়ি দিয়ে কি করবে? তুমি কি জেল থেকে পালানো চিন্তা করছো নাকি? অ্যান্ডি বলে, আমি যে হাতুড়িটা চাইছি আর যাই হোক সেটা জেল থেকে পালানোর মতো হাতুড়ি না, মূলত আমি পাথর দিয়ে ছোট ছোট মূর্তি তৈরি করতে চাচ্ছি, কারণ জেলের বাহিরে অবসর সময়ে আমি এটাই করতাম। রেড তখন বলে, হয়ে যাবে, কিন্তু এর জন্য তাকে $10 দিতে হবে। অ্যান্ডিও এতে রাজি হয়। তো কয়েকদিন পরে রেড চোরাই পথে অ্যান্ডির জন্য হাতুড়ি ও পাথরগুলো নিয়ে আসে। রেড তখন দেখে অ্যান্ডির জন্য নিয়ে আসা হাতুড়িটা আসলেই খুব ছোট। যাই হোক, এরপর রেড জিনিসগুলো অ্যান্ডির কাছে পাঠিয়ে দেয়। অ্যান্ডিও আস্তে আস্তে কারাগারের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়। রেড সহ কয়েকজন কয়েদির সাথে অ্যান্ডির ভালো একটা বন্ধুত্ব হয়। এরপর আমরা ওই জেলের ভিতরে 3টা কয়েদির একটা গ্রুপ দেখতে পাই, যারা মূলত একটু গুন্ডা টাইপের ছিল। এছাড়া স্বভাবে ছিল এরা গে, মানে এরা মেয়ে নয়, ছেলেদের পছন্দ করত। তাই এরা বিভিন্ন সময় বিভিন্ন কয়েদিদের নির্যাতন করত। তো রেড অ্যান্ডিকে এদের থেকে সাবধানে থাকতে বলে। হঠাৎ একদিন সেই গুন্ডা কয়েদিগুলো অ্যান্ডির উপর আক্রমণ করে এবং অ্যান্ডিকে মারধর করে। এভাবেই ওই গুন্ডাগুলো মাঝে মাঝে অ্যান্ডির উপর অত্যাচার চালাতে থাকে। আর দেখতে দেখতে এভাবেই কারাগারে অ্যান্ডির 2 বছর হয়ে যায়। তো একদিন রেড আর বাকি কিছু কয়েদিরা ওই জেলের খারাপ হয়ে যাওয়া একটা ছাদ মেরামত করছিল। তখন সেখানে কারাগারের প্রধান গার্ড হ্যাডলি বাকি গার্ডদের বলছিল যে সে একটা সমস্যার ভিতরে আছে। কিছুদিন আগে তার ভাই মারা গিয়েছে, আর তার ভাই মারা যাওয়ার আগে তাকে $30 দিয়ে গেছেন, কিন্তু এর থেকে বড় একটা অংশ সরকারকে ট্যাক্স দিতে হবে। এরপর সে বাকি টাকা দিয়ে যদি গাড়ি বা বাড়ি কিনতে চায়, তখনও আবার তাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। আর এই বিষয় নিয়ে সে খুব চিন্তিত আছে। আর পাশে থেকে অ্যান্ডি এসব কিছু শুনে ফেলে। আসলে অ্যান্ডি জেলে আসার আগে সে একজন বড় ব্যাংক কর্মকর্তা ছিল। এইসব বিষয়ে তার ভালোই ধারণা আছে। তো সবকিছু শোনার পর অ্যান্ডি হ্যাডলিকে বলে, আপনি কি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন? আর এই কথা শুনে হ্যাডলি প্রচণ্ড রেগে যায় আর অ্যান্ডিকে ছাদ থেকে ফেলে দিতেই যাবে। তখন অ্যান্ডি বলে, আমি জানি আপনি কিভাবে সরকারের কাছ থেকে ট্যাক্স ফাঁকি দিতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে $60,000 উপরে উপহার দিতে পারবেন, উইথআউট ট্যাক্স ছাড়া। তো আপনি যদি আপনার টাকাগুলো আপনার স্ত্রীর নামে করে দেন, তাহলে আপনার সরকারকে 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। আর এজন্য আপনার প্রয়োজন হবে কিছু কাগজপত্রের, যে কাগজপত্র তৈরি করতে আপনাকে কোনো ব্যাংক কর্মকর্তার কাছে যেতে হবে, কিন্তু ওই কাগজগুলো আপনাকে আমি করে দিতে পারবো কারাগারের ভিতরেই বসে। বিনিময়ে আপনাকে কিছু দিতে হবে না, আপনি শুধু কাজ হয়ে গেলে আমার বন্ধুদের একটা করে বিয়ার খাইয়ে দিবেন। এরপরে দেখা যায় অ্যান্ডির কথা মতো হ্যাডলি সব কাজ হয়ে যায় আর তাকে সরকারকে 1 টাকাও ট্যাক্স দিতে হয় না, যার ফলে খুশি হয়ে হ্যাডলি অ্যান্ডির সব বন্ধুদের বিয়ার খাওয়ায়। অ্যান্ডির সাথে হ্যাডলির একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। যাই হোক, অ্যান্ডির সাথে বন্ধুত্বের খাতিরে হ্যাডলি একদিন সব কয়েদিদের সিনেমা দেখার ব্যবস্থা করে দেয়। তো সিনেমা দেখার সময় অ্যান্ডি রেডকে ওই সিনেমার নায়িকা রিতা হাওয়ার্ডের বড় একটা পোস্টার এনে দিতে বলে। আসলে রিতা হাওয়ার্ড ছিল তখনকার সময়ের একজন জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী। তো রেড বলে 2 সপ্তাহের মধ্যে ইথার একটি পোস্টার তাকে এনে দিতে। তো সিনেমা দেখার পর অ্যান্ডি যখন সেখান থেকে যাচ্ছিল, তখন সেই 3টা গুন্ডা কয়েদি অ্যান্ডির ওপর আবারও আক্রমণ করে এবং এবার তারা অ্যান্ডিকে এতটাই মারে যে অ্যান্ডিকে 1 সপ্তাহের জন্য হসপিটালে ভর্তি হতে হয়। আর পরে যখন এই বিষয়টা হ্যাডলি জানতে পারে, তখন সে সেই গুন্ডাগুলোকে এমনভাবে মারে যে তাদের হাত পা ভেঙে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দেয়। আর এই ঘটনার পর থেকে জেলের কেউ অ্যান্ডির সাথে খারাপ আচরণ করার সাহস পায়নি। তো 1 সপ্তাহ পর অ্যান্ডি সুস্থ হয়ে জেলে ফেরে। অ্যান্ডি তার রুমে এসে দেখে রেড তার জন্য রিতা হাওয়ার্ডের পোস্টারটি এনে রেখেছে, যেটা দেখে সে খুবই খুশি হয় এবং পোস্টারটি তার দেয়ালে লাগিয়ে নেয়। এর কিছুদিন পর জেলের জেলার মিস্টার নর্থান জেলের কয়েদিদের সেলগুলো তল্লাশি করতে আসে। অ্যান্ডির সেলে ঢোকার সময় জেলার দেখতে পায় অ্যান্ডি বাইবেল পড়ছে। এটা দেখে জেলার মিস্টার নর্থান খুবই খুশি হয়
এরপর সে অ্যান্ডির রুমে রিথা হাওয়ার্ডের সেই পোস্টারটি দেখতে পায়। তখন মিস্টার নর্থান অ্যান্ডিকে বলে, আমি সাধারণত এসব পোস্টার লাগানো পছন্দ করি না, কিন্তু তোমাকে এটি লাগানোর অনুমতি দিলাম। আর এর ফলে অ্যান্ডি জেলখানায় জনপ্রিয় হয়ে ওঠে। তো লাইব্রেরিতে দায়িত্ব পাওয়ায় অ্যান্ডি আগের থেকে অনেকটা খুশি ছিল, কিন্তু সে লক্ষ্য করে জেলখানার লাইব্রেরিটির অবস্থা খুবই খারাপ, আর সেখানে কয়েকটা মাত্র পুরনো বই ছিল। তাই সেই লাইব্রেরিতে কোনো কয়েদিও বই পড়তে আসতো না। তো লাইব্রেরিটি মেরামত আর নতুন বইয়ের জন্য অ্যান্ডি সরকারের কাছে চিঠি লিখে আবেদন জানায়। যদিও সরকারের পক্ষ থেকে তার চিঠির কোনো রিপ্লাই আসতো না, তবুও সে প্রতি সপ্তাহে সরকারের কাছে একটা করে চিঠি লিখতে শুরু করে। এভাবে একটানা 5 বছর যাবৎ চিঠি লেখার পর অবশেষে সরকারের পক্ষ থেকে লাইব্রেরির জন্য $200 আর কিছু বই পাঠানো হয়। আর এর ফলে অ্যান্ডি খুব খুশি হয়। সে সরকারের সেই সাহায্য দিয়ে জেলখানার লাইব্রেরিটিকে ওই শহরের সবথেকে সুন্দর একটা লাইব্রেরিতে রূপান্তর করে। এরপর থেকে কয়েদিরা নিয়মিত বই পড়তে আসতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই ওই লাইব্রেরির লাইব্রেরিয়ান ব্রক্স হঠাৎ একদিন একটি কয়েদির গলায় ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলতে চাইছিল। এইটা দেখে রেড সহ বাকি কয়েদিরাও অবাক হয়ে যায়, কারণ ব্রক্স হলো সে জেলে সব থেকে ভদ্র কয়েদি। সে কখনো কারোর সাথে ঝামেলায় জড়ায়নি, তবে এখন কেন সে ওই লোকটাকে মারতে চাইছে? আসলে 50 বছর এই জেলে কাটানোর পর এখন ব্রক্সকে এই জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু এতদিনে ব্রক্সের কাছে এই জেলখানাটা একটা বাড়ির মতো হয়ে গেছে, আর প্রতিটা কয়েদি তার বাড়ির লোকজনদের মতোই। তাই সে কোনোভাবে এই জেল থেকে যেতে চাচ্ছিল না, আর তাই সে আরো একটা খুন করে এই জেলেই থেকে যেতে চাইছিল, কিন্তু এটা সে করতে পারে না। তো এরপর জেলে আইন অনুযায়ী ব্রক্সকে মুক্তি দেওয়া হয়, কিন্তু জেলের বাহিরে নতুন জায়গায় নতুন পরিবেশে ব্রক্স একদমই মানিয়ে নিতে পারছিল না। আর অনেক আগেই ব্রক্স জেলে আসার পর পরিবারের সকলে ও তার বন্ধুরা তাকে ভুলে গিয়েছিল। তাই জেলের বাহিরে ব্রক্স একদম একা হয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে তাকে ছোট একটি থাকার জায়গা ও একটি কফি শপে কাজ দেওয়া হয়, কিন্তু বয়সের ভারে ব্রক্স সেই কাজটিও ঠিকমতো করতে পারছিল না। বাহিরের জীবনে অনেক একা হয়ে পড়ে, কেউ তার সাথে কথাও বলে না, তাকে কেউ চেনেও না। ফলে এক পর্যায়ে কারাগারের দিনগুলোর কথা মনে পড়ে সে ডিপ্রেশনে চলে যায়, এবং এক পর্যায়ে বাহিরে একাকিত্ব জীবনকে বিদায় জানিয়ে ব্রক্স আত্মহত্যা করে ফেলে। আত্মহত্যা করার আগে সে রেড ও অ্যান্ডির কাছে আত্মহত্যার কথা জানিয়ে একটা চিঠি লিখে যায়। এটা জেনে ওরা খুব কষ্ট পায়। যাই হোক, এর কয়েক বছর পর জেলারের মিস্টার নর্থান কয়েদিদের নিয়ে ইনসাইড আউট নামে একটি প্রকল্প শুরু করে। এই প্রকল্পের কাজ হচ্ছে সরকারের বিভিন্ন কাজ কয়েদিদের দিয়ে কম খরচে করে নেওয়া, আর এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে কয়েদিদের জন্য যে অর্থ আসবে তার বড় একটা অংশ মিস্টার নর্থান নিয়ে নেয়। এখন মিস্টার নর্থানের কালো টাকার হিসাব নিকাশ দিবে বা তার রাখবে, তার জন্য একজন পরামর্শদাতা প্রয়োজন, আর এই কাজের জন্য সে অ্যান্ডিকে বেছে নেয়। তো অ্যান্ডি মিস্টার নর্থানকে বলে এইসব টাকা রাখার জন্য তাকে ব্যাংকে একটা ফেক অ্যাকাউন্ট খুলতে হবে, আর সেই অ্যাকাউন্ট এমন একজন লোকের নামে করতে হবে যে যার কোনো বাস্তবে অস্তিত্বই নেই, কারণ কখনো যদি এই টাকার সম্পর্কে কেউ জেনে ফেলে তাহলে যেন কোনো অসুবিধা বা আসল ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায়। তো অ্যান্ডি মিস্টার নর্থানকে পরামর্শ দিয়ে র্যান্ডম স্টিফেন নামক একটি অ্যাকাউন্ট খোলায়। এরপর থেকে সেই সরকারি প্রকল্প থেকে নিয়ে আসা টাকাগুলো মিস্টার নর্থান অ্যান্ডির মাধ্যমে জমাতে শুরু করে। এর কিছুদিন পর লাইব্রেরিতে টমি নামের নতুন একটি কয়েদি আসে বই পড়তে, আর সেখানে টমির সাথে রেড, অ্যান্ডি এবং বাকি কয়েদিদের সাথেও একটা ভালো বন্ধুত্ব হয়। তো টমি একদিন রেডকে প্রশ্ন করে, অ্যান্ডি এত শিক্ষিত একজন জ্ঞানী মানুষ, ও কারাগারে আসলো কিভাবে? রেড বলে জেলে আসার আগে অ্যান্ডি একজন বড় ব্যাংক কর্মকর্তা ছিল, কিন্তু ওর ওপর অভিযোগ উঠেছে ও নাকি ওর স্ত্রী ও তার প্রেমিকাকে গুলি করে মেরে ফেলেছে। আর এ সমস্ত কথা শুনে টমি অনেক অবাক হয়। টমি বলে এই খুনটা অ্যান্ডি করেনি, কে করেছে আমি জানি। এরপর টমি রেড ও অ্যান্ডিকে জানায় অনেক বছর আগে সে অন্য একটা জেলে ছিল, সেখানে তার এলমো ব্ল্যাকস নামে একটা চোরের সাথে পরিচয় হয়। চোরটি জানায় সে একবার একটি বাসায় রাতে চুরি করতে গিয়েছিল, কিন্তু সেই বাসার লোকটা
তাকে ধরে ফেলে। তখন সে সেই লোকটাকে আর তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে, কিন্তু পরে সে জানতে পারে সে যাদেরকে মেরেছে তারা আসলে স্বামী স্ত্রী নয়, বরং ওই খুনের জন্য ওই মেয়ের আসল স্বামীকে ধরে নেওয়া হয়েছে। আর অ্যান্ডি এসব জানার পর দ্রুত মিস্টার নথার্নের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে, কিন্তু মিস্টার নথার্ন অ্যান্ডির কথায় পাত্তা দেয় না, কারণ মিস্টার নথার্ন চায় না অ্যান্ডি জেল থেকে বের হোক, তাহলে তার কালো টাকার ব্যাপারে জানাজানি হয়ে যেতে পারে। অ্যান্ডি তখন মিস্টার নথার্নকে বলে সে যদি তাকে এই বিষয়ে সাহায্য না করে তাহলে সে সবাইকে তার কালো টাকার কথা জানিয়ে দিবে। এটি শুনে মিস্টার নথার্ন খুব রেগে যায় এবং অ্যান্ডিকে দুদিনের জন্য কালকুঠুরিতে পাঠিয়ে দেয়। এরপর মিস্টার নথার্ন সেই রাতে টমিওকেও গুলি করে মেরে ফেলে, যাতে করে অ্যান্ডির পক্ষে আর কোনো সাক্ষ্য বা প্রমাণ না থাকে। আর এরই সাথে অ্যান্ডি জেল থেকে বের হওয়ার সে সুযোগটাও নষ্ট হয়ে যায়। দুদিন পরে অ্যান্ডিকে কালকুঠুরি থেকে মুক্ত করা হয়, কিন্তু এই ঘটনার পরে অ্যান্ডি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিল। ও প্রায় একা একা বসে থাকতো। একদিন যখন রেড ওর সাথে কথা বলতে যায়, অ্যান্ডি তখন রেডকে বলে তুমি যখন ছাড়া পাবে তখন তুমি বক্সটন মাঠের পাশে একটা ওক গাছের নিচে পাথরের ভিতরে একটা বক্স পাবে, আর ওখানেই আমার ঠিকানা পাবে, সেই ঠিকানায় চলে আসবে, ওখানে আমি থাকবো। এখন অ্যান্ডির মুখে এসব কথা শুনে কিছুটা অবাক হয় রেড, কারণ অ্যান্ডির তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, ও কখনো বের হতেই পারবে না, তাহলে ও কোন ঠিকানার কথা বলছে। রেড তখন মনে করে অ্যান্ডির হয়তো মানসিক সমস্যা হচ্ছে, তাই রেড আর বাকি সব বন্ধুদেরকে বলে সে অ্যান্ডিকে নিয়ে খুব চিন্তিত আছে, কারণ ও মানসিক সমস্যার কারণে আত্মহত্যা না করে বসে। রেড আরো বলে সে সারাদিন তো অ্যান্ডির সাথেই থাকে, কিন্তু অ্যান্ডি রাতে একা একা তার সেলেই থাকে, তখন কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। তখন ওদের মধ্যে একটা কয়েদি বলে অ্যান্ডি তো আমার কাছ থেকে একটা দড়ি নিয়ে গেছে। সেটা শুনে রেড আরো চিন্তায় পড়ে যায়। যাই হোক, এরপর আমরা অ্যান্ডিকে দেখতে পাই মিস্টার নথার্নের রুমে। অ্যান্ডি মিস্টার নথার্নের কালো টাকার হিসাব নিকাশ করে একটা গোপন লকারে রাখে। এরপর মিস্টার নথার্ন অ্যান্ডিকে তার একজোড়া জুতো দেয় এবং সেটা অ্যান্ডিকে আগামীকাল পরিষ্কার করে নিয়ে আসতে বলে। এরপর অ্যান্ডি তার সেলে চলে আসে, কিন্তু ওই দিন রাতে রেড অ্যান্ডিকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল, কারণ তার মনে হচ্ছিল অ্যান্ডি আজকে রাতেই আত্মহত্যা করবে। পরের দিন সকালে যখন সব অ্যান্ডিকে পরিষ্কার করার জন্য যে জুতো জোড়া দিয়েছিল সে জুতো জোড়া নেই, বরং সেখানে অ্যান্ডি তার পুরনো জুতো জোড়া রেখে গিয়েছে। তখন মিস্টার নথার্ন বুঝতে পারে অ্যান্ডি জেল থেকে পালিয়ে গেছে। সে এ বিষয়ে রেডকে জিজ্ঞাসা করলে রেড বলে সে এই বিষয়ে কিছুই জানে না। তখন মিস্টার নথার্ন এতটাই রেগে যায় যে অ্যান্ডির তৈরি করা পাথরের মূর্তিগুলো ছুঁড়ে ফেলতে শুরু করে। আর তখন একটা পাথরের আঘাতে দেয়ালে লাগানো থাকা রিথা হাওয়ার্ডের ছবিটি ফুটো হয়ে যায়। তখন মিস্টার নথার্ন যখন সেই পোস্টারটি সরিয়ে দেখেন তখন সবাই অবাক হয়ে যায়, কারণ পোস্টারটির পেছনে বিশাল একটি সুড়ঙ্গ ছিল, কিন্তু কোনো রকম যন্ত্রপাতি ছাড়া অ্যান্ডি এত বড় একটা সুড়ঙ্গ করলো কিভাবে। এরপরে আমরা দেখতে পারি কিভাবে রাতের আধারে রিথা হাওয়ার্ডের পোস্টারের আড়ালে বসে অ্যান্ডি সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে, আর সুড়ঙ্গ খোঁড়া পাথরগুলো অ্যান্ডি একটু একটু করে এনে জেলের মাঠে ফেলে দিত। আর এভাবেই জেলে আসার সে প্রথম থেকে অ্যান্ডি 20 বছর ধরে সুড়ঙ্গটি খুঁড়েছে। আর অ্যান্ডি জেলের প্রতিটি মানুষের সাথে এতটাই ভালো আচরণ করত যে কেউ কখনো তাকে সন্দেহই করেনি। তো গতকাল রাতে অ্যান্ডি পালানোর আগে মিস্টার নথার্নের কালো টাকার সকল অরিজিনাল ডকুমেন্টস নিজের সাথে নিয়ে নেয়, আর সেই গোপন স্থানে নকল ডকুমেন্টস রেখে দেয়। এরপর মিস্টার নথার্ন চলে গেলে সে মিস্টার নথার্নের কিছু জুতো ও জামা কাপড় নিয়ে নেয়। এরপর একটা প্লাস্টিকের ব্যাগের ভিতরে সবকিছু ভরে সেই কয়েদি থেকে নিয়ে আসা দড়িটা দিয়ে প্লাস্টিকের ব্যাগটা নিজের পায়ের সাথে বেঁধে অ্যান্ডি পালানোর উদ্দেশ্যে সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ে। এরপর সুড়ঙ্গ পেরিয়ে একটা দীর্ঘ 1 কিলোমিটার নর্দমার ড্রেন দিয়ে অ্যান্ডি জেলের বাইরে চলে আসে। অ্যান্ডি পালানোর জন্য এমন একটা রাত বেছে নেয় যে রাতে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি হয়, কারণ বজ্রপাতের শব্দে তার পালানোর শব্দ কেউ টের পাবে না। আর এভাবেই দীর্ঘ 20 বছরের পরিকল্পনার মাধ্যমে ভয়ানক শশাঙ্ক জেল থেকে পালাতে সক্ষম হয় অ্যান্ডি। এরপর আমরা অ্যান্ডিকে একটা
ব্যাংকে দেখতে পায়। আসলে এতদিন র্যান্ডম স্টিফেন নামক যে অজ্ঞাত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে অ্যান্ডি মিস্টার নর্থনের সকল কালো টাকা জমা করেছিল, সেই র্যান্ডম স্টিফেন ব্যাংক অ্যাকাউন্টটি অ্যান্ডিরই ছিল, যেটা সে মিস্টার নর্থনকে বোকা বানানোর জন্য করেছিল। এতদিন ধরে ব্যাংকে জমা হওয়া $70,000 উঠিয়ে নিয়ে অ্যান্ডি চলে যায় দূরে। জেল থেকে পালানোর পর যাতে তাকে আর্থিকভাবে কোনো সমস্যায় পড়তে না হয় এবং বাকি জীবনটা যাতে সুন্দরভাবে কাটাতে পারে, সেজন্য অ্যান্ডির এই পরিকল্পনা করেছিল। জেলখানার লোকেরা এরপর নানাভাবে অভিযান চালায় অ্যান্ডিকে ধরার জন্য, কিন্তু তারা কোথাও অ্যান্ডিকে খুঁজে পায় না। অন্যদিকে জেলার মিস্টার নর্থন এর কালো টাকা এবং জেলখানায় মিস্টার নর্থন ও হ্যাডলির কয়েদিদের উপর অত্যাচারের বিষয়টি সবকিছু পত্রিকায় প্রকাশ হয়ে যায়, আর এই কাজটিও অ্যান্ডি করে জেল থেকে নিয়ে আসা মিস্টার নর্থনের সেই ডকুমেন্টসগুলোর মাধ্যমে। মিস্টার নর্থন লকারের সেই ডকুমেন্টস চেক করতে গেলে সে দেখে ডকুমেন্টসের জায়গায় অ্যান্ডির সেই বাইবেলটি রাখা আছে। মিস্টার নর্থন দেখে বাইবেলের বইয়ের ভিতরে হাতুড়ি আকারে পেজগুলো কাটা রয়েছে। আসলে এই বাইবেলের ভিতরে অ্যান্ডি হাতুড়িটা লুকিয়ে রাখত, আর সেই জন্যই মিস্টার নর্থন সেল চেক করতে গেলে অ্যান্ডি বাইবেল হাতে নিয়ে বসে থাকে, কারণ বাইবেল তো আর কেউ চেক করতে যাবে না। যাই হোক, এরপর জেলের বাহিরে পুলিশ আসে জেলার মিস্টার নর্থন এবং হ্যাডলিকে গ্রেফতার করতে, কিন্তু মিস্টার নর্থন গ্রেফতারের আগেই নিজে গুলি করে আত্মহত্যা করে, আর এভাবে অ্যান্ডি পালিয়ে গিয়েও অপরাধীদের শাস্তি দিয়ে যায়। এরপর আমরা রেডকে দেখতে পাই, যাকে 40 বছর কারাবাসের পর জেল থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু জেল থেকে বের হয়ে রেড ও ব্রক্সের মতো বাহিরের জীবনের একাকিত্ব বোধ করে, তাই সে এক পর্যায়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই তার অ্যান্ডিবোলা বক্সটর মাঠের ওক গাছের নিচে সে বাক্সের কথা মনে পড়ে। এরপর রেড সেই জায়গায় যায় এবং সে ওক গাছের নিচের পাথর খুঁড়ে বক্সটা পায়, যেই বক্সের ভিতর সে একটা চিঠি ও কিছু টাকা পায়। চিঠিতে মেক্সিকোর একটা জায়গার নাম লেখা ছিল, যেখানে অ্যান্ডি বর্তমানে আছে, এবং রেডকে সেই স্থানে চলে আসতে বলে। আর চিঠির শেষে ছোট একটা মেসেজ ছিল, যেটা হলো আশা হলো মানুষের বাঁচার মূল উৎস, যেটা আমরা এই সিনেমার কাহিনী থেকে বুঝতে পারি। তো এরপর রেড অ্যান্ডির দেওয়া সেই লোকেশনে চলে আসে এবং আবারও তারা দুই বন্ধু একত্রিত হয়, আর এখানে আমরা সিনেমাটির একটি হ্যাপি এন্ডিং দেখতে পাই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নতুন ভিডিও আপডেটস পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।